বন্ধুরা, নতুন পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর কি তোমরা দেখছো সেই ছোট ছোট পেঁপে গাছগুলো এখনো পর্যন্ত তোমাদের সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না? পেঁপে গাছের পাতাগুলি তোমাদের একটি একটি করে এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। বিভিন্ন রকমের পোকামাকড় ও ফাঙ্গাস আক্রমণ করার ফলে তোমাদের পেঁপে গাছগুলির পাতা কুঁকড়ে জড়ো হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু পেঁপে গাছ কি এই সময় তোমাদের দুর্বল হয়ে মারা যেতে শুরু করেছে। তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর ছোট ছোট পেঁপে গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলোকে করলে তোমরা তোমাদের পেঁপে গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করতে পারবে, গাছগুলোকে তোমরা মোটা এবং বলিষ্ঠ করে তুলতে পারবে, কোন ধরনের সারকে বা খাবারকে তোমরা প্রয়োগ করলে তোমাদের পেঁপে গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকবে, গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে এবং ছোট গাছের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবে। তো আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, ছোট বা এই রকম নতুন পেঁপে গাছগুলোকে এই সময় তোমাদের দ্রুত হারে বৃদ্ধি করার জন্য, খুব দ্রুত পেঁপে গাছগুলোকে তোমাদের মোটা এবং বলিষ্ঠ করে তোলার জন্য, পেঁপে গাছের পাতাকে এই সময় হলুদ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এবং ছোট পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমাদের ফুল এবং ফলকে ধরানোর জন্য প্রথম যে কাজটাকে তোমাদের পেঁপে গাছের মধ্যে করতে হবে সেটা হলো শুরুতেই তোমাদের পেঁপে গাছগুলো এমন একটা স্থানের মধ্যে প্রতিস্থাপন করতে হবে বা এমন একটা স্থানের মধ্যে তোমাদের রাখতে হবে যে স্থানটার মধ্যে 6 থেকে 7 ঘন্টা এই পেঁপে গাছগুলো রোদ পাবে। কারণ বন্ধুরা, আমাদের পেঁপে গাছ রোদকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে, আর যত ভালো রোদ আমরা আমাদের পেঁপে গাছের মধ্যে দিতে পারবো তত কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ আমরা লক্ষ্য করতে পারবো। গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ছোট অবস্থাতেই আমরা কিন্তু ফুলকে আনতে পারবো এবং গাছের পাতাও হলুদ হওয়া কিন্তু বন্ধ হবে। গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণও সবসময় কিন্তু কম থাকবে। তাই যারা তোমরা জমির মধ্যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করছো, সেক্ষেত্রে তোমরা এমন একটা স্থানের মধ্যে পেঁপে গাছ প্রতিস্থাপন করবে যে জায়গাটার মধ্যে সবসময় রোদ থাকে। কিন্তু যারা তোমরা আমার মতন টবের মধ্যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করছো বা ছাদ বাগানের মধ্যে পেঁপে গাছ করতে চাইছো, তারা তোমরা পেঁপে গাছগুলো এমন একটা স্থানের মধ্যে সবসময় রাখবে যে স্থানটার মধ্যে 6 থেকে 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা ভোরে গাছগুলো রোদ পায়। কিন্তু বন্ধুরা, আমরা একটা ছোট নতুন পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর যে সমস্যাটাকে মূলত সকলেই লক্ষ্য করতে পারি সেটা হলো পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর আমরা কিছুদিন পরেই দেখি যে সেই পেঁপে গাছের পাতাগুলি একটি একটি করে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে এবং অবশেষে পেঁপে গাছের কাণ্ড পচে গিয়ে কিন্তু পেঁপে গাছটা মারা যেতে আরম্ভ করে। আর এই সমস্যাটার পেছনে মূল যে কারণটা আছে সেটা হলো পেঁপে গাছের মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। তো আমরা যদি আমাদের পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর থেকে সঠিকভাবে জলকে না প্রয়োগ করি তাহলেই কিন্তু এই সমস্যাগুলি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের যে 2 নম্বর কাজটাকে শুরু থেকেই পেঁপে গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে আমাদের প্রত্যেকটা পেঁপে গাছের মধ্যে জলকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু পেঁপে গাছের মাটিকে সব সময়ের জন্য কিন্তু একটু ময়েশ্চার রাখবো, কিন্তু কখনোই আমরা ওভার ওয়াটারিং কিন্তু পেঁপে গাছের মাটির মধ্যে করব না। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের যে বিষয়টাকে নজর রাখতে হবে সেটা হলো আমরা যখন জলকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করব, আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে পেঁপে গাছের মাটির মধ্যে বা মাটির ওপরে সেই জল কখনোই স্টোর না হয়ে থাকতে পারে। গাছের মাটি থেকে অতিরিক্ত জল যাতে সহজেই ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যেতে পারে। এবং তার জন্য আমরা শুরুতেই যেটা করব, যারা আমরা ছাদ বাগানে পেঁপে গাছকে প্রতিস্থাপন করছি সেই সব গাছের জন্য আমরা কিন্তু একটা ওয়েল ড্রেনেজ সয়েল সব সময় কিন্তু তৈরি করব। মানে 50% মাটি এবং 30% বালি এবং তার সঙ্গে সঙ্গে 30% ভার্মি কম্পোস্টকে মিশিয়ে আমরা কিন্তু মাটি তৈরি করব। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পেঁপে গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে কিন্তু আমরা সব সময় ঠিকঠাক রাখবো। এবং এর পাশাপাশি আমরা কিন্তু গাছের মাটিতে যখন জল প্রয়োগ করব তখন অবশ্যই কিন্তু মাটিটাকে আমরা ভালোভাবে চেক করে নেব। যখন আমরা দেখব গাছের মাটি ময়েশ্চার আছে
তখন কিন্তু কখনোই পেঁপে গাছের মাটিতে আমরা জল প্রয়োগ করব না। কিন্তু যখন আমরা দেখব পেঁপে গাছের মাটি একটু ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে এসছে, তখনই গিয়ে আমরা কিন্তু পেঁপে গাছের মাটির মধ্যে ভালোভাবে জলকে প্রয়োগ করে দেবো। বন্ধুরা, শুধুমাত্র আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে যে 3 নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হচ্ছে পেঁপে গাছের মাটিকে আমাদের কিন্তু একটু সব সময় হালকা এবং ঝুরঝুরে রাখতে হবে। তার জন্য আমাদের যে কাজটাকে করতে হবে, আমাদের 6 থেকে 7 দিন অন্তর অন্তর পেঁপে গাছের মাটিকে কিন্তু আমাদের খুশে একটু আলগা করে দিতে হবে। কিন্তু মাটি খোসার ক্ষেত্রে তোমাদের এই বিষয়টাকেও নজর রাখতে হবে যাতে পেঁপে গাছের একটাও শিকড় মাটি খোসার সময় ছিঁড়ে না যায়। কিন্তু এই মাটি খোসার পাশাপাশি তোমাদের কিন্তু যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, যখনই আমরা পেঁপে গাছের মাটি খুঁজবো তখনই কিন্তু এই হলুদ গুঁড়োকে আমরা কিছুটা কিন্তু ব্যবহার করে দেবো গাছের মাটির মধ্যে। এক্ষেত্রে 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য এই কিন্তু হলুদ গুঁড়োকে আমরা হাফ চামচ প্রয়োগ করব, এবং এর থেকে বড় টব হলে আমরা কিন্তু 1 চামচ পর্যন্ত এই হলুদ গুঁড়োকে গাছের মাটিতে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, এই হলুদ গুঁড়োকে প্রয়োগ করার কারণ আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে কিন্তু দ্রুত ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু লক্ষ্য করা যায়, এবং এই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া যখনই পেঁপে গাছের মাটির মধ্যে আক্রমণ করে তখনই কিন্তু আমাদের পেঁপে গাছ কাণ্ড পচিয়ে দিয়ে মারা যেতে শুরু করে। তাই পেঁপে গাছগুলোকে বাঁচানোর ক্ষেত্রে আমাদের এই কাজটা কিন্তু নিয়মিতভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা পেঁপে গাছের মধ্যে কিন্তু করতে হবে। তো এই হলুদ গুঁড়োকে প্রয়োগ করার পর আমাদের যে 4 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা পেঁপে গাছের মধ্যে আমাদের কিন্তু সঠিক সময় পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, একটা পেঁপে গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার জন্য এবং ছোট গাছের মধ্যে ফুল আনার জন্য বিভিন্ন ধরনের পরিচর্যা যেমন প্রয়োজন, তেমন কিন্তু সঠিক খাবারেরও প্রয়োজন। তো শুরু থেকেই আমাদের পেঁপে গাছের মধ্যে যে প্রথম খাবারটাকে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো আমার হাতে তোমরা এই সময় যে জিনিসটাকে দেখছো এটা হলো ডিএপি, যাকে আমরা সকলেই ডাই অ্যামোনিয়াম ফসফেট হিসেবে চিনি। এবং এই ডিএপির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যা আমাদের পেঁপে গাছের শিকড়কে দ্রুত হারে বৃদ্ধি করে, এবং তার ফলে গাছেরও বৃদ্ধি বিকাশ দ্রুত হারে আমরা হতে লক্ষ্য করতে পারি। তো আমরা যেটা করব, যেসব পেঁপে গাছকে আমরা টবের মধ্যে প্রতিস্থাপন করেছি সেই টব অনুযায়ী কিন্তু আমরা এই ডিএপিকে ব্যবহার করব। ক্ষেত্রে আমার যেহেতু এই টবটা একটা 8 ইঞ্চির টব, আমি সেই কারণে কিন্তু 6 থেকে 8টা দানা ডিএপিকে আমি কিন্তু এখানে ব্যবহার করে দিচ্ছি। কিন্তু যে সমস্ত পেঁপে গাছ তোমাদের মাটির মধ্যে প্রতিস্থাপন করা আছে সেই সমস্ত পেঁপে গাছের গোড়া থেকে 4 থেকে 5 আঙুল দূর থেকে তোমরা কিন্তু 25 গ্রাম ডিএপিকে প্রত্যেক 15 দিনে একবার করে তোমরা কিন্তু পেঁপে গাছের চারিদিকে কিন্তু ভালোভাবে ছড়িয়ে দেবে। এবং এই ডিএপিকে ব্যবহার করার পর তোমাদের যে দ্বিতীয় জিনিসটাকে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এরপর আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো ইউরিয়া, যা আমাদের পেঁপে গাছের মধ্যে নাইট্রোজেনের যোগান দেবে। তার ফলে যেমন পেঁপে গাছ আমাদের দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে, তেমন পেঁপে গাছের পাতা কিন্তু হলুদ হবে না, সব সময় পেঁপে গাছের পাতা সবুজ চকচক করবে। তো আমরা যেটা করব, আমরা কিন্তু 1 চামচের 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি টবের জন্য এই ইউরিয়াকে কিন্তু ব্যবহার করব। এবং যারা তোমরা মাটির মধ্যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করেছো তারা কিন্তু একইভাবে 25 গ্রাম ইউরিয়াকেও কিন্তু তোমরা তোমাদের পেঁপে গাছের মাটির মধ্যে সঙ্গে সঙ্গে ডিএপি দেওয়ার পর কিন্তু তোমরা দিয়ে দেবে। এবং এই ইউরিয়াকে দেওয়ার পর আমাদের যে জিনিসটাকে ব্যবহার করতে হবে সেই জিনিসটা হলো বন্ধুরা এই লাল পটাশ, যে লাল পটাশকে আমরা গাছের মধ্যে ফুল ফল আনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা, এই লাল পটাশ শুধুমাত্র গাছের মধ্যে ফুল ফল আনতেই সাহায্য করে না, তার সঙ্গে সঙ্গে গাছের পাতার মধ্যে একটা সবসময় উজ্জ্বল ভাবকে বজায় রাখে, গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, এবং গাছকে ভেতর থেকে স্ট্রং তৈরি করে আগামী দিনে গাছের মধ্যে ফুল ফল আনার জন্য। তো আমরা এক্ষেত্রে যেটা করব, আমরা কিন্তু হাফ চামচ পটাশকে টবের মধ্যে যেসব পেঁপে গাছ আছে সেই সব টবের মধ্যে কিন্তু আমরা ছড়িয়ে দেবো। কিন্তু তোমরা যারা মাটির মধ্যে পেঁপে গাছ প্রতিস্থাপন করেছো তোমরা কিন্তু এক্ষেত্রে 30 গ্রাম এই লাল পটাশকে কিন্তু গাছের মাটির মধ্যে ছড়িয়ে ভালোভাবে কিন্তু জলকে প্রয়োগ করে দেবে। কিন্তু বন্ধুরা, আমার
আমাদের এখানে যেহেতু বৃষ্টি হওয়ার ফলে গাছের মাটি ভিজে আছে, তাই কিন্তু আমি এখন আর জলকে প্রয়োগ করছি না। মাটি যখন একটু ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে আসবে, তখন কিন্তু আমি গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করে দেবো। কিন্তু বন্ধুরা, এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের পেঁপে গাছগুলোকে সবসময় কিন্তু পোকামাকড়ের থেকে কিন্তু আমাদের প্রোটেক্ট করতে হবে। তার জন্য আমরা যেটা করব, আমরা যে কোনো রাসায়নিক কীটনাশককে গাছের মধ্যে কিন্তু প্রত্যেক 15 দিনে একবার করে কিন্তু ব্যবহার করব। কিন্তু যারা তোমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চাও না, তাদের জন্য আমি কিন্তু একটি ঘরোয়া কীটনাশককে এরপর তৈরি করে দেখাবো, যে কীটনাশক গাছের মধ্যে প্রয়োগ করলে সমস্ত ধরনের পোকামাকড় যেমন গাছ থেকে দূর হবে, তেমন গাছের মধ্যে একবারের জন্য কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবে না। তো কি সেই কীটনাশক, কি লাগবে সেই কীটনাশককে তৈরি করার জন্য, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, আমাদের পেঁপে গাছের জন্য একটি ঘরোয়া কীটনাশককে তৈরি করতে গেলে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো এটা। তো বন্ধুরা, আমার হাতে যেটা দেখছো সেটা হলো রসুন। যে রসুনের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর এই রসুনকে আমরা যদি একটি কীটনাশক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সমস্ত ধরনের পোকামাকড় যেমন দূর করতে আমরা পারবো, তেমন কিন্তু গাছ থেকে আমরা ফাঙ্গাসকেও কিন্তু দূরে রাখতে পারবো। তো আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু শুরুতেই 4 থেকে 5 কোয়া রসুনকে নিয়ে নিতে হবে, এবং রসুনকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের কিন্তু রসুনগুলোকে শক্ত কিছু দিয়ে ঠুকে একটু থেতো করে নিতে হবে, নাহলে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে আমাদের কিন্তু একটু গ্রাইন্ড করে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 4টে রসুনের কোয়াকে ভালো করে কিন্তু থেতো করে নিয়েছি, এবং এই থেতো করা রসুনটাকে আমি যেটা করব 500 ml জলের মধ্যে ভালোভাবে কিন্তু একটুখানি গুলিয়ে দেবো। এবং এই অবস্থায় আমাদের এই দ্রবণটা তৈরি করার জন্য আমাদের কিন্তু 24 ঘন্টা রেখে দিতে হবে, এবং 24 ঘন্টা পর যখন আমাদের এই দ্রবণটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই দ্রবণটার সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো এটা। তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এটা হলো ফিটকিরি। যে ফিটকিরিকে আমরা একটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে থাকি, এবং এই ফিটকিরি আমাদের কিন্তু গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকেও দূর করতে সক্ষম। তো আমরা যেটা করব, এই 500 ml জলের জন্য আমরা কিন্তু 2 গ্রাম এই ফিটকিরি গুঁড়োকে কিন্তু ব্যবহার করে দেবো, এবং সুন্দরভাবে আবার কিন্তু আমরা এই দ্রবণটাকে একে অপরের সঙ্গে কিন্তু মেশানোর জন্য গুলিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটাকে গুলিয়ে দিচ্ছি, এবং এই অবস্থায় যখন গোলানো হয়ে যাবে, আমাদের কিন্তু এই দ্রবণটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমাদের কিন্তু এই কীটনাশক কাম ফাঙ্গিসাইডটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে এবং সহজেই কিন্তু একটা ঘরোয়া কীটনাশককে আমি কিন্তু বাড়ির মধ্যেই তৈরি করে ফেললাম। আর এই কীটনাশকটা খুবই পাওয়ারফুল একটি কীটনাশক, আর এই কীটনাশকটাকে আমরা যদি একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমাদের প্রত্যেকটা পেঁপে গাছের পাতার ওপরে এবং নিচে ভালোভাবে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু গাছের মধ্যে আর কখনোই ফাঙ্গাসের আক্রমণ হবে না, এবং গাছের মধ্যে থেকে কিন্তু সমস্ত পোকামাকড় দূরে চলে যাবে। গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে, এবং খুব অল্প দিনের মধ্যেই প্রচুর পরিমাণে তোমরা পেঁপে গাছ থেকে ফলনকেও পেতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে ছোট থেকে পেঁপে গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলোকে করলে পরে এবং কোন কোন খাবারগুলোকে প্রয়োগ করলে পরে আমাদের প্রত্যেকটা পেঁপে গাছ দ্রুত হারে বৃদ্ধি হবে, এবং খুব অল্প সময়ের মধ্যেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফল আসতে শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং যারা তোমরা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।